তো গাইজ, যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জ্যাং বা শিও মিটিং হলে এসে পৌঁছেছিল। সে জুইয়াংকে টেস্ট নিতে চেয়েছিল, এটা জানার জন্য যে সে সত্যি উইউ রেলমকে বাঁচাতে পারবে কিনা। এরপর জুইয়াং বাউন্ডলেস ইউনিভার্স ইউনিটি ফরমেশন ব্যবহার করে এবং মেন্টর সাহায্যে মাউন্টেন অ্যান্ড সি রেলমের লেভেল 8-এর নিচের সব ইমর্টালকে হত্যা করে। এর ফলে উইউ হলের সব মাস্টার জুইয়াংকে ফার্স্ট স্লট হিসাবে গ্রহণ করে নেয়। এরপর জুইয়াং জ্যাংয়ের সাথে কথা বলতে থাকে এবং তার কাছ থেকে সেলেস্টিয়াল গডসদের সম্পর্কে জানতে চায়। তখন আমরা দেখি জ্যাং জুইয়াংকে জিজ্ঞেস করে, সেলেস্টিয়াল গডস সম্পর্কে তুমি কি জানো? জুইয়াং উত্তর দেয়, আমি তোমার মতামত জানতে চাই। এতে জ্যাং কিছুটা হতাশ হয়ে বলে, তোমার মাস্টার জুতং এই ছোট ক্রিয়েচার মেন্টোকে প্রায় 1,00,000 বছর আগে রেইন রেলমে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এই ব্যাপারটা আমি আগে জানতাম না। সত্যি বলতে ওই বুড়ো জুতং আসলে কি করতে চায় তার পদ্ধতি আজ পর্যন্ত আমি ঠিক বুঝতেই পারিনি। এ সময় বার্নিং ক্রোর সামনে এসে বলে, আমি একটা গুজব শুনেছি, তুমি আর ইমমর্টাল জুতং হাজার হাজার বছর ধরে খুব ভালো বন্ধু, কিন্তু উনি তোমাকে নিজের প্ল্যানের কথা একবারও বলেননি। আমার সন্দেহ হচ্ছে তোমাদের বন্ধুত্বটা কোথাও ফেক তো নয়। তখন জ্যাং ঠান্ডা গলায় বলে, আমি কিছুটা ওই সব মিথ্যাবাদীদের মতোই। আমারও উড়তে পারা এমন ড্র্যাগন আর বার্ড শিকার করতে খুব ভালো লাগে, যাতে আমার হান্টিং ডিজায়ার পূরণ হয়। আর এখন তুমি আমার পরের শিকার হিসাবে বেশ সুটেবল। এই কথা শুনে বার্নিং ক্রো ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি জুইয়াংয়ের কাছে এসে লুকিয়ে পড়ে। সে জুইয়াংকে বলে, ওই লোকটা আমাকে খুব ভয় দেখাচ্ছে। এরপর জুইয়াং জ্যাংকে জিজ্ঞেস করে, কাং মাং জায়ান্ট রেলমে থান্ডার গড আর ইমর্টাল ওয়ার্ল্ডের সঙ্গে আসলে কি ঘটেছিল যে তাদের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে। জ্যাং বলে, যদি তুমি পুরনো ঘটনা জানতে চাও তাহলে সেই সত্য জানার পর তোমাকে আরও বড় দায়িত্ব নিতে হবে। তুমি কি সত্যি ইতিহাসের পুরনো পৃষ্ঠাগুলো উল্টে দেখতে চাও? জুইয়াং আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তোমার কি মনে হয় আমি এই সব ছোটখাটো বিষয়গুলোতে ভয় পেয়ে যাব? তখন জ্যাং বলে, যদি তুমি জানতে চাও তাহলে আমি অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করব। সে বলতে শুরু করে, আজ থেকে প্রায় 1,00,000 বছর আগে হঠাৎ আমাদের ওয়ার্ল্ড রেলমে এক অদ্ভুত গ্রুপ হাজির হয়েছিল। তারা নিজেদের সেলেস্টিয়াল গডস বলতো। তাদের আকার ছিল প্রায় একটি গ্রহের সমান বিশাল। সেই সময় আমাদের ইমমর্টাল রেলম জীবন মৃত্যুর লড়াইয়ের মুখোমুখি হয়। একজন সেলেস্টিয়াল গড সরাসরি আমাদের রেলমে অ্যাটাক করছিল। তাকে থামাতে আমরা একটি ফরমেশন অ্যাক্টিভেট করি। ওটা ছিল নানিয়াং ফরমেশন। আমরা আমাদের ডিসাইপলসদের শক্তিও ব্যবহার করেছিলাম, যার ফলে একটি পাওয়ারফুল ফরমেশন তৈরি হয় এবং আমরা সেই জায়ান্ট হ্যান্ডের অ্যাটাক আটকাতে শুরু করি। কিন্তু সেলেস্টিয়াল গডের অ্যাটাক এতটাই শক্তিশালী ছিল যে ফরমেশন ভেঙে যায়। সব ডিসাইপলসদের সাথে আমিও গুরুতর আহত হই, আর সেই জায়ান্ট হ্যান্ড পুরো ওয়ার্ল্ড রেলম ধ্বংস করার জন্য সামনে এগিয়ে আসছিল। এই দৃশ্য দেখে জ্যাং নিজের সব পাওয়ার অ্যাক্টিভেট করতে যায়। ঠিক তখনই সেখানে এসে হাজির হন জুইয়াংয়ের মাস্টার জুতং। তিনি সেই সেলেস্টিয়াল গডকে বলেন, তুমি একজন ভিলেন, আজ তোমাকে আমার সোর্ডের শক্তি সহ্য করতেই হবে। একটা মাত্র স্ল্যাশেই তিনি সেই সেলেস্টিয়াল গডের সব আঙুল কেটে ফেলেন। এটা দেখে জ্যাং সম্পূর্ণ হতভম্ব হয়ে যায় এবং বুঝতে পারে জুতং আসলে কতটা ভয়ঙ্করভাবে পাওয়ারফুল। বার্নিং ক্রো বলে, সত্যি জুতং আমার কল্পনার থেকেও অনেক বেশি স্ট্রং। 10,000 বছর আগে যখন তিনি আমাকে একটা স্ল্যাপ মেরেছিলেন, তখন হয়তো তিনি আমার উপর দয়া করেছিলেন, নইলে ওই এক স্ল্যাপেই আমি মারা যেতাম। এরপর জুইয়াং জ্যাংকে সামনে কি হয়েছে সেটা বলতে বলে। জাং আবার বলতে শুরু করে, সেলেস্টিয়াল গডস পুরো ইমর্টাল ওয়ার্ল্ড মুছে ফেলতে চেয়েছিল, তাই আমি বুড়ো জুটংকে ফলো করি। আমাদের সাথে ছিল ইমর্টাল রেলমের 9 স্ট্রংগেস্ট ইমর্টালস। আমরা সবাই মিলে সেই সেলেস্টিয়াল গডসদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই। আমরা ফেস টু ফেস দাঁড়িয়েছিলাম। তখন লাইটনিং গডেস জুটংয়ের উপর অ্যাটাক করে, কিন্তু জুটং নিজের সোয়ার্ড দিয়েই সেই লাইটনিং স্ট্রাইক কেটে দেন। তবে সেই লাইটনিংয়ের প্রভাব নিচের মাটিতে পড়ে, যার ফলে এক বিশাল ভ্যালি তৈরি হয়। এরপর জেনকু, যিনি 9 ইমর্টালসের একজন, সেই সেলেস্টিয়াল গডসদের উদ্দেশ্যে বলে, তোমাদের এত সাহস কিভাবে হলো আমার ইমর্টাল রেলমের পাওয়ার কমিয়ে দেওয়ার চেষ্টা করার?
ডিসইন্টিগ্রেটর। চাই আমার প্রাণ চলে যাক, তবুও আমি ইমর্টাল ওয়ার্ল্ডকে প্রোটেক্ট করব। এই কথা বলেই সে নিজের শর্ট বডি অ্যাক্টিভেট করে ফেলে। এদিকে কাঙ্গু, যে ছিল 9 ইমর্টালসের একজন, সেও সত্যের পথে চলতে চলতে বিশ্বের সব ট্রু ফায়ার একত্র করে একটি সোয়ার্ড ক্রিয়েট করে। জুটংকেই সবাই লিডার বলে মানত, আর তিনি সবার আগে অ্যাটাক করতে এগিয়ে যান। এরপর সেলেস্টিয়াল গডস আর ইমর্টাল রেলমের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। কিন্তু আমি সেই যুদ্ধে সরাসরি অংশ নিতে পারিনি, কারণ ওই ফলস গডসদের অ্যাটাক এতটাই ফিয়ার্স ছিল যে শুধুমাত্র তাদের এনার্জিতেই আমি মাটিতে পড়ে যাই। আমি দেখেছিলাম 9 ইমর্টালস একে একে সেই সেলেস্টিয়াল গডসদের কাছে হারতে শুরু করেছে। ঠিক তখনই আমি অচেতন হয়ে পড়ি। ফলে আমি আর কখনোই জানতে পারিনি ওই 9 সেলেস্টিয়াল গডস আসলে কি ছিল। তারা কি কোনো এনশিয়েন্ট মাস্টার্স ছিল? বার্নিং ক্রো জাংকে জিজ্ঞেস করে, বুড়ো জুটং কিভাবে তাদের বিরুদ্ধে জয়লাভ করলেন? জাং উত্তর দেয়, যখন আমার চোখ খুলল তখন সব 9 ইমর্টালস মারা গেছে, আর সেই 9 সেলেস্টিয়াল গডসও অদৃশ্য হয়ে গেছে, কারণ জুটং একাই ওই এনশিয়েন্ট সেলেস্টিয়াল গডসদের পরাজিত করেছিল। সেই যুদ্ধের পর থেকেই সে একজন গড কিলার হয়ে যায়। এই স্মৃতিগুলো জাংয়ের মেন্টাল পাওয়ারের উপর গভীর প্রভাব ফেলতে থাকে। সে বলে, আমি জুটংকে হাজার হাজার বছর ধরে চিনি, কিন্তু তার এমন ভয়ঙ্কর রূপ আমি আগে কখনো দেখিনি। আজ পর্যন্ত তার মতো শক্তি আর কারো মধ্যে দেখিনি। আমার মনে হয় তার পাওয়ার ওই সেলেস্টিয়াল গডসদের থেকেও বেশি। এই বলতে বলতে জাংয়ের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। তখন জুইয়াং মেন্টোকে তার কাছে পাঠায়। মেন্টো নিজের পাওয়ার ব্যবহার করে জাংয়ের মেন্টাল ওয়ার্ল্ড আবার রেকাভার করে দেয়। জাং এরপর বলে, সেই যুদ্ধের পর ইমর্টাল ওয়ার্ল্ড প্রায় ধ্বংস হয়ে গেছিল। ইমর্টাল রেলম ছাড়াও তখন আরও অনেক মাউন্টেন অ্যান্ড সি রেলম বিদ্যমান ছিল, আর সেই সেলেস্টিয়াল ওয়ারের সব অবশিষ্টাংশ আজও মাউন্টেন অ্যান্ড সি রেলমে রয়ে গেছে। বার্নিং ক্রো প্রশ্ন করে, তাহলে ওই সেলেস্টিয়াল গডস কেন ইমর্টাল ওয়ার্ল্ডে এসেছিল? তারা কি শুধু এই রেন রেলম থেকে লি স্টোন অর্থাৎ মেন্টোকে নিয়ে যাওয়ার জন্যই এসেছিল? জাং উত্তর দেয়, কিন্তু কণ্ঠে স্পষ্ট অস্বস্তি। আমি নিজেও জানি না মেন্টোর পেছনে ঠিক কী রহস্য আছে যার জন্য তারা তাকে পেতে চেয়েছিল। জুইয়াং বলে, সব আইনই আসলে ফাঁপা, আর কেউই সত্যিকারের রুল ফলো করে না। কিন্তু এক্সপ্লেনেশন কখনো ফাঁপা হয় না। এমনকি সেই ফেক ক্রিচার্সরাও, যারা নিজেদের গড বলে, তারা স্বর্গের সীমা এড়াতে পারে না। এই কারণেই তারা মেন্টোকে অর্জন করতে চেয়েছিল। এই কথা শুনে জাং চমকে যায়। সে বলে, তাহলে কি সেই সেক্ট পুরোপুরি তোমার হাতে নিরাপদ? যদি তাই হয়, তাহলে আমি এই দায়িত্ব থেকে মুক্ত। এখন থেকে ইমর্টাল রেলমের ফিউচার সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করবে। এই সময় বার্নিং ক্রো বলে, বুড়ো লোক, গল্প করা বন্ধ করো। বলো তো, ওই সেলেস্টিয়াল গডসদের বডি এখন কোথায়? জাং উত্তর দেয়, এই প্রশ্নের উত্তর শুধু ওই বুড়ো জুটংই দিতে পারবে, কারণ সেই গ্রেট ওয়ারের পর সে কিছু সময়ের জন্য রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছিল। আর যখন সে প্রায় 1,00,000 বছর আগে ফিরে আসে, তখন শুধু এটুকুই বলেছিল যে সে সব কিছু ঠিকভাবে অ্যারেঞ্জ করে ফেলেছে। জুইয়াং বলে, মাস্টার কেন সেলেস্টিয়াল গডসদের কর্পস নিয়ে কিছু বলেননি, তার নিশ্চয়ই নিজের কারণ ছিল। জ্যাং শান্ত গলায় বলে, মাস্টার আর ডিসাইপল, তোমরা একে অপরের ওপর ভীষণভাবে বিশ্বাস করো। আমি বহু বছর ধরে জুটংয়ের সাথে একমত ছিলাম না, কিন্তু এখন বুঝতে পারছি সে তোমার সম্পর্কে যা বলেছিল সবই সত্য। তুমি সত্যি তার প্রত্যাশায় খাঁটি প্রমাণিত হয়েছ। এরপর সে গম্ভীরভাবে প্রশ্ন করে, এখন আমি পুরো ইমর্টাল রেলমের পক্ষ থেকে জিজ্ঞেস করছি, যদি একদিন ওই সেলেস্টিয়াল গডস আবার ফিরে আসে,
তাহলে কি তুমি ইমর্টাল রেলমকে রক্ষা করবে এবং তাদের সবাইকে হত্যা করবে? জু ইয়াং দৃঢ় কণ্ঠে বলে, যদি তারা আবার আসে আমি তাদের সবাইকে মেরে ফেলব। এই কথা বলেই জু ইয়াং নিজের অরা ছড়িয়ে দেয়। তার শরীর থেকে ভয়ঙ্কর কিলিং অরা বের হতে থাকে। এটা দেখে জ্যাং বলে, এই কিলিং অরা একদম সেই ওল্ড ম্যান জুটংয়ের মতো। নিজের মাস্টারকে মনে করে জু ইয়াং বলে, আপনি বলেছিলেন এই আপার ওয়ার্ল্ডে আমি যেন মজা করি, তাহলে এখন আমি মাউন্টেন অ্যান্ড সি রেলমের যাত্রায় বের হব, দেখি সেখানে কিভাবে ফান করা যায়। এরপর আমরা কিছু সময় পরের সিন দেখি। এখানে সব ডিসাইপলস, ওয়ু রেলমের সব মাস্টার্স এবং তাদের ডিমন আর্মিকে একত্র করা হয়েছে। সবাই আলোচনা করছে যে মাউন্টেন অ্যান্ড সি রেলমের সব পাওয়ারফুল সেক্ট পরাজিত হয়ে গেছে। আসলে তারা ততটা স্ট্রং ছিল না। এরপর জু ইয়াং সেখানে আসে। লিয়া শু জু ইয়াংকে জানায়, আমরা মাউন্টেন অ্যান্ড সি রেলমের সব শত্রুকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়েছি। জু ইয়াং বলে, এটা খুব ভালো খবর, কিন্তু এখন আমি নিজে মাউন্টেন অ্যান্ড সি রেলমে যেতে চাই। তোমরা সবাই ইতিমধ্যেই অনেক পরিশ্রম করেছ। এই বলে সে নিজের পুরো আর্মিকে ওয়ু রেলমেই থেকে যেতে বলে। এরপর ঘোষণা করে, আমি যখন ফিরে আসব তখন পুরো ইমর্টাল রেলমকে এক করে দেব। সবাই তার সামনে মাথা নত করে। আর এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জ্যাং ইতিমধ্যেই জু ইয়াংকে সেলেস্টিয়াল গডস সম্পর্কে সব কিছু জানিয়েছিল। তারা মেন্টোকে অর্জন করার জন্যই ইমর্টাল ওয়ার্ল্ডে এসেছিল। জু টং আর বাকি 9 ইম্মলস তাদের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু সেই যুদ্ধে 9 ইম্মলস সবাই মারা যায়। জু টং একাই সব সেলেস্টিয়াল গডসকে মেরে ফেলেছিল নাকি তারা পালিয়ে গিয়েছিল, এটা আজও কেউ জানে না, কারণ সেই সময় জ্যাং অচেতন ছিল। এরপর জু ইয়াং সিদ্ধান্ত নেয়, যদি সেলেস্টিয়াল গডস আবার ফিরে আসে তাহলে সে তাদের সম্পূর্ণভাবে শেষ করে দেবে। এই সিদ্ধান্ত নিয়েই জু ইয়াং মাউন্টেন অ্যান্ড সি রেলমের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর আমরা দেখি জু ইয়াং পৌঁছে গেছে মাউন্টেন অ্যান্ড সি রেলমের স্টোন ফরেস্টে। তখন বার্নিং ক্রো বলে, আমরা অনেক দিন ধরে ট্রাভেল করছিলাম, শেষ পর্যন্ত মাউন্টেন অ্যান্ড সি রেলমে এসে পৌঁছেছি। আমি খুব শিগগিরই এখানে থাকা অনেক সেক্ট ধ্বংস করে দেব, যাতে তারা আমাদের ল সেক্টের পাওয়ার ঠিকভাবে বুঝতে পারে। জু ইয়াং সুনিয়ার সাথে সেখানে এসেছিল। সুনিয়ার সেখানে এসে এক অদ্ভুত অনুভূতি হয়, কারণ আশেপাশে কিছু প্র্যাকটিশনার উপস্থিত ছিল। সুনিয়া নিজের অরা একত্র করে সতর্ক হয়ে যায়। বার্নিং ক্রো ফাইট করতে চাইছিল, তাই সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করতে যায় এবং বলে, ভালোই হয়েছে যে তোমরাই নিজেরা আমাদের সামনে চলে এসেছ। কিন্তু তারা বার্নিং ক্রোয়ের উপর অ্যাটাক করে না, বরং তারা জু ইয়াংয়ের কাছে এসে বলে, মর্টাল ফ্রেন্ড, আপনি এখনও এখানে কি করছেন? তাড়াতাড়ি চলুন, দেরি হলে আপনার লাভ কমে যাবে। সুনিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাওয়ার কথা বলছো? তখন এডিসন বলে, আজ কিয়ংশুতে একটি দাওয়াতের আয়োজন করা হয়েছে, কারণ মাউন্টেন অ্যান্ড সি রেলমের সব ইভিল সেক্ট ধ্বংস হয়ে গেছে, যারা আমাদের দীর্ঘদিন ধরে বিরক্ত করত। সব দুষ্ট সেক্টকে ইয়াও ম্যাজিক ফরমেশন মৃত্যুদণ্ড দিয়েছে, আর প্রতিশোধ নেওয়ার জন্য ওয়ু রেলমও এখানে কোনো ইমর্টাল পাঠায়নি। মনে হচ্ছে তারা আমাদের সাথে ঝামেলা করতে চায় না, আর আমাদেরও তাদের সাথে কোনো শত্রুতা নেই। এটা সত্যিই আনন্দের বিষয়। তাই আজ কিয়ংশুতে গ্র্যান্ড ফিস্ট হবে। শুনিয়া মনে মনে ভাবে, আমি জানি না কে এই দাওয়াতের আয়োজন করেছে, কিন্তু এই জায়গায় ভালো আর মন্দ দুটোই রয়েছে। যদি আমরা মাউন্টেন অ্যান্ড সি রেলম সম্পর্কে জানতে চাই, তাহলে এই ফিস্টে অবশ্যই অংশ নেওয়া উচিত। পাশাপাশি আমরা আমাদের ভিক্টরিও সেলিব্রেট করতে পারবো। একজন প্র্যাকটিশনার বলে, ওই দাওয়াতে খুব ভালো ওয়াইন আর টিও সার্ভ করা হবে, তাই এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। বার্নিং ক্রো ওয়াইনের নাম শুনেই খুশি হয়ে যায় এবং জু ইয়াংকে বলে, বস, এখানে ওয়াইনও পাওয়া যাবে, তবে সেখানে অনেকে মর্টাল থাকবে, তাই জায়গাটা খুব বিজি হবে। জু ইয়াং বলে, আমাদের সেখানে গিয়ে একবার দেখা উচিত। এরপর আমাদের দেখানো হয় মাউন্টেন অ্যান্ড সি রেলমের একটি সিটি, যার মধ্যে দিয়ে জু ইয়াং আর শুনিয়া যাচ্ছিল। শহরের সব মানুষ খুব খুশি ছিল, কারণ তাদের রেলমের সব ইভিল সেট ধ্বংস হয়ে গেছে, যারা তাদের কষ্ট দিত।
সবাই এই বিষয়টা নিয়েই কথা বলছিল। মানুষদের কথা শুনে সুনিয়া বলে, আমি ভাবিনি যে মাউন্টেন অ্যান্ড সি রেলমের লোকেরাও ওই ইভিল সেটগুলোর কারণে এতটা ভুগেছিল। বার্নিং ক্রো বলে, এই মডেলসদের তুলনায় তো আমাদের ডায়মন্ড রেস অনেক ভালো, আমরা কখনোই নিজের লোকদের বিরক্ত করি না। এই কথা বলতে বলতে তার নজর পড়ে এক মেয়ের উপর, যে রাস্তার পাশে বসে ভায়োলিন বাজাচ্ছিল, কিন্তু তার সুর এতটাই কর্কশ ছিল যে কান ঢেকে নিতে ইচ্ছে করে। স্পষ্ট বোঝা যাচ্ছিল তার ভায়োলিন বাজানো একদমই আসে না। একজন লোক বলে, এর আর্টিস্টিক এবিলিটি একেবারেই ভালো না। আরেকজন রেগে গিয়ে বলে, এই বেসুরো বাজানো বন্ধ করো, আমার মাথা ধরে যাচ্ছে, তুমি কি মিউজিকের আর্ট কিছুই বোঝো না? সে মেয়েটাকে মারতে যায়, কিন্তু তখনই দেখতে পায় মেয়েটি অন্ধ। এটা দেখে সে থেমে যায়। আশেপাশে সবাইও অবাক হয়ে যায়। সেই ব্লাইন্ড গার্ল বলে, আমি 2 বছর ধরে খুব কষ্ট করে মিউজিক স্টাডি করেছি, কিন্তু সি ডেমনসেক্ট আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছিল, কারণ আমার সুর শুনতে সুন্দর লাগতো না। তারা আমার চোখ নষ্ট করে দিয়েছে, আর আমার একটা পাও ভেঙে দিয়েছে। এই কথা শুনে সেখানে থাকা সবাই ইমোশনাল হয়ে যায়। তারা বলে, আমরা ভাবতেই পারিনি যে সি ডেমনসেক্টের লোকেরা এতটা নিষ্ঠুর হতে পারে। ওই ব্লাইন্ড গার্ল আবার বলে, আমি আমার মাস্টারের স্বপ্ন পূরণ করতে চাই, এই দুনিয়াকে খুঁজে দেখা আর সুর দিয়ে সাজানো। তাই আমি ভায়োলিন বাজানো ছাড়িনি। একদিন আমি অবশ্যই তার স্বপ্ন সত্যি করব। তার জন্য আমাকে সাহসী হয়ে বেঁচে থাকতে হবে। তার সাহস আর কথা শুনে সবাই তার জন্য তালি দিতে শুরু করে এবং বলে, তোমার কথার মধ্যে এমন এক অনুভূতি আছে যা সত্যি আকাশ আর পৃথিবীর হৃদয় ছুঁয়ে যায়। এরপর সবাই তাকে সাহায্য করার জন্য ট্রেজার দিতে শুরু করে। তারা নিজের কাছে থাকা জিনিসপত্র দান করছিল। সুনিয়া বলে, এই মেয়েটার জীবন সত্যি খুব কঠিন, তাই আমিও একে পার্পল জেড স্টোন গিফট হিসেবে দেব। বার্নিং ক্রো বলে, এই মেয়েটাকে দেখে আমারও খুব খারাপ লাগছে, আমিও ওকে কিছু দিতে চাই। হাজার হাজার বছর আগে আমি যে ম্যাজিক্যাল বিস্টটা আমি খেয়েছিলাম, তার ম্যাজিক্যাল বিস্ট পিল এখনও আমার শরীরের ভেতরেই আছে, তবে সেটা বের করতে হলে আমাকে একটু বমি করতে হবে। এই কথা শুনেই জু ইয়াং বলে ওঠে, এই মেয়েটা সবাইকে ধোঁকা দিচ্ছে, আর এর অ্যাক্টিংও ভীষণ খারাপ। এটা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। সুনিয়া সবাইকে বলে, আমার সিনিয়রের মতে এই মেয়েটা একজন প্রতারক। একজন লোক প্রতিবাদ করে বলে, এটা অসম্ভব, এই মেয়েটার অবস্থা এতটাই দয়নীয়, সে আবার চোখে অন্ধ। টাকা কামানোর জন্য কেউ নিজের চোখ নষ্ট করবে আর পা ভেঙে ফেলবে, এটা হতে পারে না। ঠিক তখনই জু ইয়াং নিজের পাওয়ার ব্যবহার করে সেই মেয়েটাকে ধ্বংস করে দেয়। মুহূর্তের মধ্যেই সবাই বুঝতে পারে ওটা আসলে একটা পাপেট ছিল। এই দৃশ্য দেখে সবাই আরও বেশি অবাক হয়ে যায়। জু ইয়াং মনে মনে ভাবে, আমি যতটা ভেবেছিলাম এই জায়গাটা ততটা সিম্পল নয়। এরপর আমাদের দেখানো হয় কাং চুচু নামের এক মেয়েকে, যে আসলে ওই পাপেট তৈরি করেছিল। পাপেট ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গেই সে প্রচণ্ড ব্যথা অনুভব করে। সে ভাবে, এই মাউন্টেন অ্যান্ড সি রেলমে এমন কে আছে যে আমার পাপেট ধ্বংস করতে পারে। ঠিক তখনই তার এক সার্ভেন্ট এসে জানায়, দাওয়াত খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে, কারণ এই কিয়ংশুতে দাওয়াতের আয়োজন আপনিই করেছিলেন। সার্ভেন্ট আরও বলে, মাস্টার আমাকে আরেকটা অর্ডার দিয়েছেন, এইবার আপনাকে বড় পরিসরে মানুষদের কষ্ট দিতে হবে, কারণ তারা সবাই ইমমর্টালসদের ব্যবহার করতে চায়। কাং চুচু কথার ইঙ্গিত বুঝে যায়। এরপর সিন বদলে আমরা দেখি কিয়ংশু ব্যাঙ্কোয়েট হল। এখানে মাউন্টেন অ্যান্ড সি রেলমের সব ইমমর্টালস দাওয়াতে হাজির হয়েছে। সবার হাতে হাতে হোয়াইট জেড গবলেট পরিবেশন করা হচ্ছে। লোকজন আলোচনা করছে, এইবার মনে হচ্ছে ইমমর্টাল জিয়ান তার সব ডিশ বাইরে আনছে না। আরেকজন বলে, শুনেছি এই কিয়ংশু ব্যাঙ্কোয়েটে সব ইমমর্টালের মধ্যে থেকে কিছু ভ্যালুয়েবল ট্রেজার নির্বাচন করা হবে, যারা ভবিষ্যতে মাউন্টেন অ্যান্ড সি মর্টাল রেলমকে লিড করবে। জিউ ইয়াংও সেখানে এসে পৌঁছায় সুনিয়া আর বার্নিং ক্রোর সাথে। সেও শান্তভাবে খাবার উপভোগ করছিল। সুনিয়া জু ইয়াংকে ফিসফিস করে বলে, অ্যানসেস্টার, জানি না কেন এই জায়গাটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে, এখানকার লোকজনের আচরণও স্বাভাবিক মনে হচ্ছে না। জিউ ইয়াং উত্তর দেয়, এতে কিছু যায় আসে না,
এখানে কিছু বোরিং মানুষ আছে যারা নিজের ভেতরের লালসা জাগিয়ে তুলতে নোংরা কৌশল ব্যবহার করে, তাই তারা মদ্যপান করছে। সুনিয়া জিজ্ঞেস করে, এখানকার সার্ভেন্টরা কি সবার উপর ম্যাজিক ব্যবহার করছে? জিউয়াং বলে, ওরা এমন এক ধরনের টেকনিক ব্যবহার করছে যার ফলে মানুষ ধীরে ধীরে কোয়াইটলি এফেক্টেড হয়ে পড়ে। বার্নিং ক্রো অবাক হয়ে বলে, বস, আমি তো আজ পর্যন্ত এমন ট্রিকের কথা শুনিনি। জিউয়াং শান্ত গলায় বলে, এটাকে বলে ডিসেপশন টেকনিক। সুনিয়া বলে, আমি শুনেছি ডিসেপশন টেকনিক কেবল কিছু মানুষের উপর কাজ করে, কিন্তু এটা কি পুরো একটা জায়গাকেই এফেক্ট করতে পারে? বার্নিং ক্রো বলে, এই জায়গাটা তো লুটেরা দিয়ে ভরা। জিউয়াং বলে, যার এই টেকনিক সেই মাস্টারের পাওয়ার নিশ্চয়ই কম নয়। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ক্যাং চুচু। তার চার্মের কারণে সবাই তার দিকে আকৃষ্ট হতে শুরু করে। সে যাকে স্পর্শ করে সেই মানুষ যেন মুহূর্তের মধ্যে মোহমুক্ত হয়ে যায়। ক্যাং চুচু সবাইকে বলে, খুব শীঘ্রই মাউন্টেন অ্যান্ড সি রেলমের পুনর্গঠন শুরু হবে, কিন্তু এর জন্য প্রচুর খরচ লাগবে, যা মোটেই কম নয়। তাই আমি আপনাদের সবার উপর ভরসা করছি। আশা করি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। তার কথা শুনে সব মর্টালস নিজের নিজের ট্রেজার আর ওয়েপেন বের করে তার হাতে দিতে শুরু করে। ক্যাং চুচু এতে খুব খুশি হয়ে যায় এবং সব ট্রেজার আর ওয়েপেন নিজের স্পেস রিংয়ে স্টোর করতে থাকে। এদিকে সুনিয়াও ওই ডিসেপশন টেকনিকের প্রভাবে ক্যাং চুচুর দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু জিউয়াং নিজের পাওয়ার দিয়ে তাকে সাথে সাথে নর্মাল করে দেয়। সুনিয়া কৃতজ্ঞতার সঙ্গে তাকে ধন্যবাদ জানায়। এরপর ক্যাং চুচুর নজর পড়ে জিউয়াংয়ের উপর। সে ব্যঙ্গ করে বলে, এই ইমর্টাল ফ্রেন্ড তো বেশ কৃপণ। মাউন্টেন অ্যান্ড সি রেলমের রিকনস্ট্রাকশনের জন্য একটাও টাকা দিতে চাইছে না। এমন কৃপণ লোকের তো কঠিন শাস্তি পাওয়া উচিত। সবাই তখন তার কন্ট্রোলে ছিল, তাই তারা একসাথে জিউয়াংয়ের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু জিউয়াং শুধু নিজের অরা ছড়িয়েই সবাইকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। পুরো জায়গাটাই এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়। ক্যাং চুচুও দূরে ছিটকে পড়ে। জিউয়াংয়ের পাওয়ার দেখে সে হতবাক হয়ে যায়। জিউয়াং এগিয়ে গিয়ে তার স্পেস রিং নিয়ে নেয় এবং ঠান্ডা গলায় বলে, তুমি আমাকে আমার নিজের টাকা তোমার হাতে তুলে দিতে বলছো? কি হাস্যকর রসকতা! এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।